আসসালামু আলাইকুম। আমরা কাজ শক্তি ক্ষমতা রিভিশন শুরু করব। আজকের যে লেকচার 1 প্রথম লেকচারটায় আমরা কি কি পড়ব? কৃতকাজের ডিটেলস সম্পর্কে পড়ব, আনত তলে বস্তু তুলতে কৃতকাজ কীরকম হয় সেগুলো দেখব, ভরকেন্দ্রের সরণ সংক্রান্ত কৃতকাজগুলো দেখব এবং কুয়ার পানি তুলে ফেলা সংক্রান্ত কৃতকাজগুলো আমরা দেখব। চলেন শুরু করা যাক। শুরু করব আমরা অ্যাকচুয়ালি কাজ দিয়ে। বেসিক যে কাজটা আছে, কাজের যে ডেফিনেশন, সেই কাজের ডেফিনেশনটা কি ছিল? বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে আমরা কাজ বলে থাকি। তাহলে ধরুন এখানে একটা বস্তু আছে এম ভরের বস্তু, এই বস্তুকে একটা বল এফ দেওয়া হলো। ফলে বস্তুটা বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে এস পরিমাণ সরে গেল। তাহলে বলের দিকে সরণের যে উপাংশ, উপাংশ মানে এখানে লম্বাংশ যদি আঁকি, কোন দিকে? বলের দিকে, এই অংশটুকু সেটা হবে এস কস থিটা। তাহলে কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু বল এফ এবং বলের দিকে সরণের উপাংশ এস কস থিটা। এখান থেকে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা পাবো। আর যদি এখন ভেক্টর আকারে চিন্তা করি তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। এখন এই হচ্ছে কাজের বেসিক ডেফিনেশন। আমাদের এখানে আরও কিছু জিনিসপত্র একটু মাথায় রাখি। কাজের যে একক, ডাব্লিউ এর একক, এটা হচ্ছে আমাদের জুল। এখন জুল মানে কি? নিউটন মিটার। এখন নিউটন মানে হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কিলোগ্রাম মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ডাব্লিউ এর একক, একটু ভিন্নভাবে মৌলিক এককগুলাই। এখন এখান থেকে ডাব্লিউ এর মাত্রা তাহলে কি পাবো? ডাব্লিউ এর মাত্রা, কাজের মাত্রা, কিলোগ্রামের জন্য এম, দৈর্ঘ্য এম এর জন্য এল, আর সময়টি এস এর জন্য টি। এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা হচ্ছে আমাদের কিসের মাত্রা? কাজের মাত্রা। সো তাহলে আমরা কাজ কিভাবে আসে, কাজের একক, কাজের মাত্রা, এগুলো আমরা জেনে গেলাম। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ। সো আমরা অলরেডি পড়ে ফেলছি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস, বা ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস মানে হচ্ছে এফ এস কস থিটা। তাহলে আপনারা ডেফিনেশন আকারে পড়ছেন যে প্রযুক্ত বল এবং সরণ একই দিকে হলে সেটা হয় বলের দ্বারা কাজ। তাহলে আমরা এইটাকে একটু ডিফারেন্টলি এখন ডিফাইন করব। সো ডিফারেন্টলি যেভাবে ডিফাইন করব সেটা হচ্ছে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি, মানে হচ্ছে কোণটা যদি সূক্ষ্মকোণ হয় সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের এফ এস কস থিটা। এখন এই যে কস থিটাটা কি দিবে আমাদেরকে? পজিটিভ ভ্যালু দিবে। তাহলে ডাব্লুটা হয়ে যাচ্ছে পজিটিভ, এটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আর যদি হচ্ছে আমরা 90 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 180 ডিগ্রি করি তাহলে আমাদের যে কস থিটা এটা নেগেটিভ আসবে। তাহলে ডাব্লু সমান এফ এস কস থিটা। আমাদের কস থিটাটা কি আসতেছে? নেগেটিভ আসতেছে। তাহলে ডাব্লুটাই কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমাদের বলের দ্বারা কাজ যদি হয়, কোনটা হবে? কি কোণ? সূক্ষ্মকোণ। বলের দ্বারা কাজ, তাহলে কোনটা হবে? সূক্ষ্মকোণ। কখন? যদি বলের দ্বারা কাজ হয়। আর যদি বলের বিরুদ্ধে কাজ হয় তাহলে কোনটা হবে কি আমাদের? স্থূলকোণ। বলের বিরুদ্ধে কাজ। সো এই হচ্ছে আমাদের বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। আমরা এখন একটু একটা এক্সাম্পল একটু দেখে রাখি যে বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজের এক্সাম্পল কীরকম হতে পারে। ধরেন এটা পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে আপনি উপরের দিকে টেনে তুলতে চান। তাহলে উপরের দিকে টেনে তোলার জন্য আপনি উপরের দিকে একটা বল দিলেন এফ। এখন বস্তুর ওজন এমজি কোন দিকে কাজ করে? বস্তুর ওজন এমজি কাজ করে সোজা নিচের দিকে, এবং বস্তুটা উপরের দিকে এই উচ্চতায় আপনি তুলে ফেললেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এফ বলটা কে দিচ্ছে? মহাকর্ষীয় ক্ষেত্র না, এফ বল দিচ্ছেন আপনি। তাহলে এজেন্ট বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, এখানে যদি বলি এজেন্ট বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এইচ কস 0 ডিগ্রি। তাহলে এটা ধনাত্মক প্লাস এফ এইচ।
বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। আর যদি আমরা এখানে মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা কৃত কাজটা চিন্তা করি, মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা বা মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষীয় বলটা আমাদের অ্যাকচুয়ালি কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। তাহলে মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ W ইকুয়ালস টু mg ইন্টু এইচ ইন্টু কজ 180 ডিগ্রি, কারণ mg এবং h পরস্পর বিপরীত দিকে আছে। তাহলে দেখেন তো এটা কি প্লাস হলো না মাইনাস হলো? এটা মাইনাস mg h হবে। এই হচ্ছে বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজের একেবারে ডিটেলস বা বিস্তারিত আলোচনা আমরা করে ফেললাম। সো এই ছিল আমাদের বলের দ্বারা কাজ এবং বলের বিরুদ্ধে কাজ। ওকে, ভালো কথা। নেক্সট যে আলোচনায় যাব সেটা হচ্ছে বল প্রয়োগে স্মরণ হলেও প্রযুক্ত যে বল আছে, স্মরণ হচ্ছে কিন্তু কৃতকাজ শূন্য হতে পারে, তাহলে এইটা কখন হবে বা এটা কোন সিনারিওতে প্রযোজ্য হবে? বল দিয়েছেন, স্মরণ হয়েছে, মানে এফ এবং এস দুটোই আছে কিন্তু কৃতকাজ শূন্য হতে পারে। তো আমরা শুরুতেই পড়ে আসছিলাম ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট এস। দেখেন বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ থিটা 90 ডিগ্রি হলে, মানে বল এবং স্মরণ লম্বভাবে থাকলে, বল ও স্মরণ লম্বভাবে থাকলে সেক্ষেত্রে আমাদের কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে কৃত কাজ ডাব্লিউটা কত হয়ে যাবে? সিম্পলি 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমরা মাথায় রাখবো যখন প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সবসময় কৃত কাজ কত হবে? 0 হবে। এখন একটা জিনিস আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় শূন্য হয়। সো এখানে আমি লিখে রাখতেছি, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য? কারণ কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে? কেন্দ্রের বরাবর কাজ করে। তাহলে কেন্দ্র বরাবর যদি বল কাজ করে, তার সঙ্গে যে স্মরণের উপাংশটা আছে বা স্মরণের ডিরেকশনটা আছে, সেটা অ্যাকচুয়ালি আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো কৃত কাজের মান 0 হয়ে যাবে। সো এখানে আমরা একটা বৃত্ত আঁকি। সো কেন্দ্রমুখী বলটা কাজ করে কোন দিকে? বৃত্তের কেন্দ্র বরাবর। কেন্দ্রমুখী বল কাজ করে বৃত্তের কেন্দ্র বরাবর, এটা এফসিপি। এখন এই বিন্দুতে স্মরণের অভিমুখ যদি এইটা হয়, তাহলে এফসিপি এবং এস এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এইখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেলে কৃত কাজটা কত হয়ে যাবে? ডাব্লু ফর কেন্দ্রমুখী বল, সিপি ইকুয়ালস টু 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় কি হয়? শূন্য হয়। ওকে, ভালো কথা। এখন চলেন আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে একটা বোর্ড প্রশ্ন দেখব। একটি কণার উপর এফ ভেক্টর 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ নিউটন বল প্রয়োগ করায় কণাটি একটা বিন্দু পি সমান -6 7 -1, এই যে বিন্দুটা আছে -6 7 -1 বিন্দু থেকে কিউ -38 এবং 4 বিন্দুতে স্থানান্তরিত হলো। প্রথম কোশ্চেন, উদ্দীপকের কণাটির স্মরণ নির্ণয় করো। তাহলে এটা কিন্তু ভেক্টরের অবস্থান ভেক্টরের ম্যাথ হয়ে গেছে। তারপরও আমরা আবার করি, একটু রিভিশন হয়ে যাক। গ, স্মরণ ভেক্টর, স্মরণ ভেক্টরটা হচ্ছে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গিয়েছে বস্তুটা, তাহলে পি কিউ ভেক্টর সমান কত হবে? ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। পি কিউ ভেক্টরটা হচ্ছে ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এখন ও কিউ ভেক্টর কিউ বিন্দুর অবস্থান দেখেন -3, তাহলে -3i ক্যাপ, তারপর -8 জে ক্যাপ, এরপর আছে 4 + 4k ক্যাপ। এখান থেকে আমরা বিয়োগ করব ওপি ভেক্টর, পি বিন্দুর স্থানাঙ্ক -6, তাহলে -6i ক্যাপ প্লাস 7j ক্যাপ -k ক্যাপ। এখান থেকে আমরা যেটা পাবো -3i ক্যাপ মাইনাসে মাইনাসে ওখানে +6i ক্যাপ -8j ক্যাপ, এই -7j ক্যাপ প্লাস 4k ক্যাপ
এবং মাইনাসে মাইনাসে প্লাস কে ক্যাপ। সুতরাং আলটিমেটলি আমরা তাহলে যে ভেক্টরটা পাবো 3i ক্যাপ মাইনাস 15j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এইটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর বা অবস্থান ভেক্টর থেকে সরণ ভেক্টরটা। তাহলে সরণের যে মান, সরণ PQ ইকুয়ালস টু রুট ওভার 3a স্কোয়ার প্লাস মাইনাস 15a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার। তাহলে 9, 25, 24 আর হচ্ছে এখানে 15 স্কোয়ার মানে 225, 225 প্লাস 9 আর 15 249, এটাকে রুট ওভার করলে 15.779 পাবো। আচ্ছা, 3a স্কোয়ার 15, 9 প্লাস 25 প্লাস 15 15 225, সো 259, এটাকে রুট ওভার যদি করি অ্যান্সারটা আসবে 16.09, 16.09 মিটার। এটা হচ্ছে আমাদের সরণ। অ্যান্সারগুলো একটু আপনারা রিচেক করবেন, ক্যালকুলেশনগুলো, কারণ আমি করার সময় তো জাস্ট করে যাচ্ছি। সো ক্যালকুলেশনগুলো আপনারা একটু সব সময় রিচেক করবেন। ওকে, এবার আসেন। ও আচ্ছা, আমাদের তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে ঘ নাম্বার করতে হবে। তাহলে আমরা যখন ঘ নাম্বার করতে যাব, এটাকে আমাদের এখন ঘ নাম্বার করতে হবে। ওকে, তাহলে চলেন এখান থেকে আমরা ঘ নাম্বার করি। আমরা হচ্ছে এখন ঘ নাম্বারে যাব। এখানে উল্লেখিত বলটি কেন্দ্রমুখী বল ছিল কিনা সেটা আমাদেরকে অ্যাকচুয়ালি দেখতে বলা হয়েছে। যে বলটা আছে এই বলটা কেন্দ্রমুখী বল ছিল কিনা সেটা আমাদেরকে দেখতে বলা হয়েছে। তাহলে দেখেন আমরা এখন যেটা করব, যে এই বলটা ছিল, এই বলটা কি কেন্দ্রমুখী বল কিনা সেটা আমরা বিচার বিশ্লেষণ করব। এখন দেখেন একটু আগেই দেখাইছি যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হয়, 0 হয়। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে কাজটা করব সেটা হচ্ছে কৃত কাজটা দেখাবো 0 হচ্ছে কিনা। যদি কৃত কাজটা 0 হয় তার মানে এটা কি দ্বারা কৃত কাজ, এটা হচ্ছে এই কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। তাহলে ঘ নাম্বার করার জন্য আমরা এখানে এই যে ঘ নাম্বার যেটা করব, তাহলে কৃত কাজ W ইকুয়ালস টু F ডট S। তাহলে এফ ভেক্টরটা মাইনাস 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, আর এস ভেক্টরটাই কিন্তু একটু আগের পিকিউ ভেক্টরটা। সো আমাদের পিকিউ ভেক্টরটা কত বের হয়েছিল, 3i ক্যাপ মাইনাস 15j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে পিকিউ ভেক্টরটা বের হয়েছিল 3i ক্যাপ মাইনাস 15j ক্যাপ। সো ডট 3i ক্যাপ মাইনাস 15j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে এখন -5 ইন্টু 3 -15, -3 ইন্টু -15 প্লাস 45 -30, সুন্দর মতো -45 প্লাস 45 কত হয়ে গেল, 0 হয়ে গেল। সুতরাং এখানে কৃত কাজ 0। তাহলে আমাদের যে উল্লেখিত বলটি কেন্দ্রমুখী বল ছিল, কৃত কাজ 0, সুতরাং এখানে উল্লেখিত বল, এখানে উল্লেখিত বলটি কেন্দ্রমুখী বল ছিল, কেন্দ্রমুখী বল ছিল। হয়ে গেল এটা। ওকে, এখন আমরা নেক্সট যে টপিকের আলোচনায় যাব সেটা হচ্ছে আমাদের আমরা এখনকার যে টপিকের আলোচনাটা করব সেটা হচ্ছে আনত তলে বস্তু সমবেগে উপরে তুলতে কৃত কাজ। একটা আনত তলে একটা বস্তুকে সমবেগে উপরে তুলবো, তাহলে কৃত কাজ কত হবে সেটা জানতে চাই। তাহলে ধরুন এটা একটা আনত তল, এই আনত তল থিটা কোণে আনত। এই থিটা কোণে আনত একটা তলে একটা বস্তু, ধরুন m ভরের একটা বস্তুকে
এখানে একটা এম ভরের বস্তুকে আমরা সমবেগে উপরে তুলব, তাহলে এম ভরের বস্তুর ওজন mg সোজা নিচের দিকে কাজ করে। তাহলে mgর একটা উপাংশ নিচের দিকে কাজ করে mg সাইন থিটা। তাহলে এই আনত তলে আপনি ন্যূনতম যে বল F দিলে বস্তুটা সমবেগে উপরে উঠবে, সেই F ইকুয়ালস টু mg সাইন থিটা। এখন ধরেন বস্তুটাকে আপনি তুলে ফেলতেছেন এইখানে এ বিন্দু হতে বি বিন্দুতে, এটা এ থেকে বি বিন্দুতে উঠলো, এটা সি বিন্দু, এবং বিসি এর যে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এইচ। বিসি এর উচ্চতা কত? এইচ। তাহলে এ থেকে বি বিন্দুতে সমবেগে বস্তুটাকে তোলা হয়েছে। এখন কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু কত? ডাব্লিউ ইকুয়ালস টু বল এফ ইন্টু সরণ হচ্ছে এ বি। তাহলে এফ সমান mg সাইন থিটা ইন্টু এবি। এইবার একটা জিনিস খেয়াল করি, এ বি যে দৈর্ঘ্যটা আছে, এই এ বি দৈর্ঘ্যটা বের করতে চাই। তাহলে আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল এবিসির কথা চিন্তা করি, ট্রায়াঙ্গেল এবিসি হতে দেখেন আমাদের যে বিসি, এটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই এবি অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু কি? সাইন থিটা। তাহলে আমাদের এখান থেকে যে এবিটা আসবে, এবি সমান হবে বিসি বাই সাইন থিটা, এবি সমান বিসি বাই সাইন থিটা। কিন্তু বিসিটা তো হচ্ছে এইচ, তাহলে বিসি সমান এইচ ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে আমরা এখানে যেটা পাবো, এই যে এবি সমান এইচ বাই সাইন থিটা লেখা যায় mg ইন্টু সাইন থিটা, আর এবি সমান হচ্ছে এইচ বাই সাইন থিটা। তাহলে সাইন থিটা কেটে দিলাম, ডাব্লিউ সমান mgh। তাহলে mgটা কি? বস্তুর ওজন। mg হচ্ছে বস্তুর ওজন, এই যে ওজন mg। আর ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্রের সরণ, কোন অক্ষে ভরকেন্দ্রের সরণ? এখানে ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্রের সরণ কত হয়েছে? এইচ। তাহলে সবসময় মাথায় রাখবো, একটা বস্তুকে আপনি আনত তলে তুললেও কৃতকাজ ডাব্লিউ ইকুয়ালস টু জাস্ট ওয়াই অক্ষের উচ্চতা এবং ওজন দিয়ে গুণ করেন, পেয়ে যাবেন। ওকে, সো আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে পরিশ্রমকৃত কাজের সাথে সম্পর্কিত নয়। মানে আমাদের এইখানে একটা ভ্রান্ত ধারণা থাকে, সেটা হচ্ছে কাজ যত বেশি হবে পরিশ্রম তত বেশি হবে। জি না, পরিশ্রমের সাথে সম্পর্কিত বল, পরিশ্রমের সাথে কৃতকাজের সম্পর্ক নেই। আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলতেছি। ধরেন আমি সারাদিন একটা দেয়ালকে ধাক্কালাম, আমার কৃতকাজ তো জিরো। দেয়ালকে ধাক্কালে তো দেয়াল সরতেছে না, কৃতকাজ জিরো। কিন্তু আমার কি পরিশ্রম হচ্ছে না? হচ্ছে, কারণ আমি তো বল প্রয়োগ করেছি। সুতরাং যখনই বল প্রয়োগ করা হবে তখনই পরিশ্রম হবে। সুতরাং পরিশ্রম সবসময় বলের সাথে সম্পর্কিত। তাহলে এই যে দেখেন এখানে বলে দিয়েছি পরিশ্রম ভিন্ন হতে পারে প্রযুক্ত বলের ভিন্নতার কারণে। তাহলে পরিশ্রম বলের উপর নির্ভরশীল, পরিশ্রম বলের সাথে সম্পর্কিত। দেখেন জিনিসটা একেবারে চমৎকার একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। আমি একটু এইখানে এক্সাম্পল হিসেবে স্পাইডারম্যানকে নিয়ে আসি। স্পাইডারম্যান তো মোটামুটি সবাই দেখছেন এবং সবাই অনেকে স্পাইডারম্যানকে পছন্দও করেন, ঠিক আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আপনি, আপনি এই দিক বরাবর উপরে উঠবেন, এটা হচ্ছে থিটা। আপনার ভর হচ্ছে এম, আপনার ভর এম, আপনি উপরে উঠবেন। তাহলে আপনার প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু, এটা F1 ইকুয়ালস টু mg সাইন থিটা। আপনাকে বল দিতে হবে, খুবই ভালো কথা, আপনি বল দিলেন mg সাইন থিটা। এখন আপনার সমান ভরের স্পাইডারম্যান বা মাকড়সা মানব, সে তো কাবিল ব্যক্তি, মাকড়সা মানবের সক্ষমতা বেশি, তার ভরও হচ্ছে এম, সমান ভরের। এবার সোজা উপরে উঠে যাবে। তাহলে এ যদি সোজা উপরে উঠতে চায়, তাকে ন্যূনতম যে বলটা প্রয়োগ করতে হবে ঊর্ধ্বমুখী বল F2 ইকুয়ালস টু mg। তাহলে কোনটা বড়, F1 বড় না F2 বড়? অবশ্যই F2টা F1 এর তুলনায় বড়। এই কারণে ঢালু যত বেশি হবে, মানে আপনার এইখানে এই যে এটা যত বেশি এইভাবে কাত হবে, যত বেশি আপনার
উলম্বর দিকে যাবে ততই হচ্ছে F1টা আপনার বাড়তে থাকবে। তাহলে যে একেবারে দেয়াল বেয়ে বেয়ে উঠতেছে তাকে ওজনের সমান বল দিতে হচ্ছে, সুতরাং তার পরিশ্রম বেশি হচ্ছে। কিন্তু যে একটু হেলানো তলে যাচ্ছে তার পরিশ্রমটা কম হচ্ছে। সুতরাং এইখানে F2 গ্রেটার দ্যান F1, F2 গ্রেটার দ্যান F1, তাহলে পরিশ্রম কার বেশি হবে? এই যে F2 যে প্রয়োগ করতেছে ওই নীল রঙের মাকড়সা মানব বা স্পাইডারম্যানের পরিশ্রম বেশি হবে কার? হলুদ রঙের F1 m সমান mg sin থিটার তুলনায়। সো তাহলে মাথায় রাখবো পরিশ্রমটা কখনোই কৃত কাজের সাথে সম্পর্কিত নয়। পরিশ্রমটা কার সাথে সম্পর্কিত? পরিশ্রম বলের সাথে সম্পর্কিত। ওকে, এখন এখানে আরেকটা ইন্টারেস্টিং টপিক, শূন্যে অনুভূমিক বরাবর কোনো বস্তুকে সরাতে কৃত কাজ শূন্য। এটা বেশ ভালো একটা কথা যে শূন্যে অনুভূমিক বরাবর একটা বস্তুকে সরাতে কৃত কাজ কি হয়? শূন্য হয়। আমি এক্সাম্পল হিসেবে একটা বস্তু নিয়ে হাতে, সো আমি যে এখানে একটা বস্তু রাখছি, বস্তু এভাবে ধরে আছি, তাহলে এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করে? সোজা উপর দিকে কাজ করে, তাই না? না, এই বস্তুটার ওজন কাজ করে নিচের দিকে, তাহলে আমার প্রযুক্ত বল এদিকে কাজ করে, এই যে উপরের দিকে। এইবার আমি যখন এই বস্তুটাকে শূন্যে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে হাঁটবো, আমি সরতেছি কোন অক্ষে? এক্স অক্ষে, আর আমি বল দিচ্ছি কোন অক্ষে? ওয়াই অক্ষে। খেয়াল করেন আমার যে প্রযুক্ত বল সেটা হচ্ছে ওয়াই অক্ষে ধরে রাখার জন্য, কিন্তু আমি সরতেছি কোন অক্ষে? এক্স অক্ষে। তাহলে ওয়াই অক্ষের সাথে এক্স অক্ষের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কৃত কাজ কত? 0। তাহলে শূন্যে একটা বস্তুকে যদি অনুভূমিক বরাবর আমরা সরাই, কৃত কাজ কত হয়ে যায়? 0 হয়ে যায়। সো একটা বস্তুকে ধরেন আপনি শূন্যে এখান থেকে এখানে সরালেন, বস্তুর ওজন mg কে ব্যালেন্স করার জন্য আপনি F বল দিচ্ছেন এই দিকে। তাহলে সমবেগে এখান থেকে এখানে যদি আপনি সরান, সেক্ষেত্রে আপনার কৃত কাজ W = 0 হয়ে যাবে, কারণ বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে দেখেন এখানে একটা কোশ্চেন করতে পারেন, তাহলে কষ্ট কেন লাগে? আমি মাথায় একটা ভারী বস্তু রেখে সোজা হেঁটে যাচ্ছি, ফিজিক্স বলতেছে কৃত কাজ 0, কিন্তু কৃত কাজ 0 হলেও ব্যয়িত শক্তি থাকতে পারে। কীরকম? আমি যে মাথায় বস্তুটাকে ধরে রাখছি তার অভিকর্ষজ বিভব শক্তি অ্যাকচুয়ালি আমাকে ধরে রাখতে হচ্ছে। তাহলে কৃত কাজ 0 হলেও, কৃত কাজ 0 হলেও শক্তি ব্যয় হতে পারে। বেশ মজার জিনিস এগুলা। দেখেন ধরেন আপনি একটা দেয়ালকে ধাক্কা দিচ্ছেন, সো দেয়ালকে ধাক্কা দিলে আপনার বল আছে, কৃত কাজ কি? 0, আপনি কিন্তু শক্তি ব্যয় হচ্ছে। একইভাবে আমার মাথায় একটা বোঝা নিয়ে আমি হেঁটে যাচ্ছি সোজা, কৃত কাজ 0, কিন্তু যেহেতু আমার অভিকর্ষজ বিভব শক্তি আছে মাথার বোঝাটার, এই অভিকর্ষজ বিভব শক্তিটা ধরে রাখার জন্য আমাকে শক্তি ব্যয় করতে হবে। সো অলওয়েজ খেয়াল রাখবেন কাজ 0 মানে এই না যে ব্যয়িত শক্তি 0, কৃত কাজ 0 হলেও ব্যয়িত শক্তি থাকতে পারে। ওকে, চলেন আমরা এখন তাহলে শূন্য অনুভূমিক বরাবর একটা বস্তুকে সরাতে কৃত কাজ 0 পেয়ে গেছি। এইবার আমরা একটু দেখব ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো ধ্রুব বল দ্বারা কৃত কাজ মানে কি? যে বলটা সবসময় ধ্রুব আছে সেটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এক্সাম্পল, যে ধরেন অল্প উচ্চতায় একটা বস্তুকে যদি আমি মাটি থেকে উপরের দিকে সমবেগে টেনে তুলি, অল্প উচ্চতায় জি এর মানের পরিবর্তন খুবই কম হয়, তখন ওই বলটা হচ্ছে ধ্রুব বল। কিন্তু যদি অনেক উচ্চতায় বস্তুটাকে টেনে তুলি, যে ধরেন মাটি থেকে আপনি 100 কিলোমিটার উচ্চতায় একটা বস্তুকে টেনে তুলবেন, জি এর মানের পরিবর্তন হবে, তখন সেটা পরিবর্তনশীল বল। তাহলে যদি অল্প উচ্চতায় বস্তুকে টেনে তুলি ধ্রুব বল, অনেক উচ্চতায় বস্তুকে টেনে তুললে পরিবর্তনশীল বল। আবার স্প্রিং জনিত যত বল আছে সবই পরিবর্তনশীল বল। এখন নর্মালি ধ্রুব বল দ্বারা কৃত কাজ যদি হয় W = Fs cos থিটাতে কাজ হয়ে যায়, কিন্তু যদি পরিবর্তনশীল বল হয় তখন W অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করতে হবে F.ds কে। তাহলে এইখানে ইন্টিগ্রেশনের একটা আপার লিমিট লোয়ার লিমিট যদি জানা থাকে, যে আমি তাকে S1 অবস্থান থেকে S2 অবস্থানে সরালাম, তাহলে W সমান ইন্টিগ্রেশন অফ F.ds S1 থেকে S2, আমরা এখানে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ পেয়ে যাব। এখন আমাদের অ্যাকচুয়ালি বোর্ড পরীক্ষায় ইন্টিগ্রেশন দিয়ে ম্যাথ করতে হবে না, আমরা শুধু মাথায় রাখি স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা
কৃতকাজ, W সমান হাফ kx²। এখানে কেটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক, যার একক হচ্ছে নিউটন পার মিটার। এবং আমরা এটাও মাথায় রাখি F সমান kx। সো এটাই হচ্ছে আমাদের স্প্রিং বল দ্বারা বা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা ম্যাথ দেখে ফেলি। একটি স্প্রিং এর উপরে 10 নিউটন বল প্রয়োগ করে এটি 4 সেন্টিমিটার প্রসারিত হয়। ওকে, ভালো কথা। 10 নিউটন বল প্রয়োগ করেছি, F সমান 10 নিউটন। তার প্রসারণ x হয়েছে কতটুকু? 4 সেন্টিমিটার, মানে 0.04 মিটার। তাহলে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং গ নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কে কত। তাহলে যদি স্প্রিং ধ্রুবকটাকে আমরা কে বলি, স্প্রিং ধ্রুবক কে হলে স্প্রিং ধ্রুবক কে হলে F সমান kx। তাহলে F হচ্ছে আমাদের এখানে 10 নিউটন, কে কত জানি না, এক্সটা 0.04। তাহলে কে ইকুয়ালস টু 10 ডিভাইডেড বাই 0.04, 1000/4 মানে হচ্ছে 250 নিউটন পার মিটার। তাহলে এখানে স্প্রিংটার বল ধ্রুবক 250 নিউটন পার মিটার। ওকে, ঘ নাম্বারে বলছে প্রথম দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। দেখেন এইখানে আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নে একটু দেখি। স্প্রিংটিকে প্রথমে আমরা 6 সেন্টিমিটার, প্রথমে কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার, এবং পরবর্তীতে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করেছি। স্প্রিংটাকে প্রথমে প্রসারিত করেছি কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। পরবর্তীতে আরও কতটুকু প্রসারিত করেছি? 6 সেন্টিমিটার। তাহলে শুরুতে যে প্রসারণটা x1 এটা ইকুয়ালস টু হচ্ছে 6 সেন্টিমিটার, মানে 0.06 মিটার। এইবার পরবর্তীতে আরও 6 সেন্টিমিটার প্রসারিত করেছেন, তার মানে x2 ইকুয়ালস টু 6 আর 6 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার মানে 0.12 মিটার। এখন তাহলে প্রথম স্টেজে কৃতকাজ W1 সমান হাফ কে x1 স্কোয়ার। তাহলে হাফ কে x1 স্কোয়ার যদি আমরা করি, কে এর মান হচ্ছে আমাদের এখানে বের হয়েছিল 250, আর x1টা হচ্ছে 0.06 হোল স্কোয়ার। তাহলে 0.5 ইন্টু 250 ইন্টু 0.06 স্কোয়ার, 0.45 জুল। তাহলে আমাদের 0.45 জুল হচ্ছে প্রথম 6 সেন্টিমিটার প্রসারণে শক্তি। এইবার আসি x2 0.12 মিটার। সবসময় মাথায় রাখবেন স্প্রিংয়ের জন্য W সমান হাফ কে এক্স স্কোয়ার, এটা একেবারে সাম্যাবস্থা থেকে মোট দূরত্ব হিসেবে কাজ করে। তাহলে W2 ইকুয়ালস টু হাফ k2x স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 250 ইন্টু 0.12 হোল স্কোয়ার। তাহলে 250 ইন্টু 0.5 ইন্টু 0.12 এক্স স্কোয়ার, 1.8 জুল। এখন দেখেন আমার এই 1.8 জুল এইটা কি শুধুমাত্র পরের 6 সেন্টিমিটারের জন্য? না, এই 1.8 জুল হচ্ছে একেবারে শুরু থেকে শুরু করে টোটাল 12 সেন্টিমিটার পর্যন্ত। শুরু থেকে শুরু করে কত সেন্টিমিটার পর্যন্ত? 12 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আমাদের। তাহলে এইখানে কৃতকাজটা কত আসছে? 1.8 জুল। তাহলে 1.8 জুলটা আসলে একেবারে শুরু থেকে শুরু করে কত সেন্টিমিটার পর্যন্ত? একেবারে শুরু থেকে শুরু করে আমাদের 12 সেন্টিমিটার পর্যন্ত কৃতকাজটা হচ্ছে আমাদের 1.8 জুল। তাহলে আমরা এখানে বলতে পারি পরবর্তী 6 সেন্টিমিটারের জন্য কৃতকাজ, প্রথম 6 সেন্টিমিটারের জন্য 0.45 জুল, টোটাল 12 সেন্টিমিটারের জন্য আমাদের 1.8 জুল। তাহলে পরবর্তী 6 সেন্টিমিটারের জন্য কৃতকাজ, পরবর্তী 6 সেন্টিমিটার এর জন্য কৃতকাজ।
del W equals to W2 minus W1 1.8 minus 0.45 তাহলে 1.8 minus 0.45 1.35 জুল। তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে সমান প্রসারণের জন্য কাজের পরিমাণ সমান হবে না, কাজের পরিমাণ সমান হবে না। এই হচ্ছে তাহলে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, মানে স্প্রিং বল দ্বারা কৃত কাজ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ সংক্রান্ত কৃত কাজ। সো আমরা ভর কেন্দ্রকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই, সবসময় কৃত কাজ হবে ওজন ইন্টু ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্রের সরণ। তাহলে একটা বস্তুকে সরালে কৃত কাজ ডাব্লিউ সমান অলওয়েজ হবে ওজন ইন্টু ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্রের সরণ এইচ। ওয়াই অক্ষে ভর কেন্দ্রের সরণটা এইচ। সো এইটুকু মাথায় রেখে এইটা দিয়ে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করব। চলেন শুরু করি। আয়তাকার ঘনবস্তুকে এক উচ্চতা হতে অন্য উচ্চতায় তোলা। ধরেন একটা আয়তাকার ঘনবস্তু আছে, সেটা আপনার মাটিতে রাখা আছে, এটা মাটি, এখানে ধরেন একটা টেবিল আছে, টেবিলের উপরে এখানে আমি তুলব। তাহলে আমি মাটি থেকে একটা বস্তুকে, একটা আয়তাকার ঘনবস্তু ধরেন মাটিতে রাখা আছে, এইভাবে রাখা ছিল, এটার যে পুরুত্ব এটা হচ্ছে টি, তাকে আমি এইচ উচ্চতার একটা টেবিলের উপরে রাখবো, টেবিলের উচ্চতা এইচ, তাহলে এখানেও কিন্তু পুরুত্বটা টি আছে। তাহলে দেখেন কৃত কাজ ডাব্লিউ সমান ওজন ইন্টু কোন অক্ষ বরাবর ভর কেন্দ্রের সরণ, ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্রের সরণ। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ওজন এমজি ইন্টু ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্রের সরণ। শুরুতে ভর কেন্দ্রটা ওয়াই অক্ষ বরাবর যে উচ্চতায় ছিল সেটা হচ্ছে টি/2। শুরুতে যে উচ্চতায় ভর কেন্দ্র ছিল সেটা হচ্ছে টি/2 উচ্চতায় ভর কেন্দ্র ছিল। এখন শেষে যে ভর কেন্দ্রটা কত উচ্চতায় আছে দেখেন, মাটি থেকে ভর কেন্দ্রটা কত উচ্চতায় উঠে গেছে, এইচ প্লাস টি/2 উচ্চতায়। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ওজন এমজি ইন্টু শেষ ভর কেন্দ্রের অবস্থান এইচ প্লাস টি/2, শেষ ভর কেন্দ্রের অবস্থান এইচ প্লাস টি/2, আর আদি ভর কেন্দ্র আছে কোথায়, টি/2 তে। ওই যে দেখেন টি/2 কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে এমজি ইন্টু এইচই থাকতেছে। এই জন্যই দেখেন কি বলছি, আয়তাকার ঘনবস্তুকে এক উচ্চতা হতে অন্য উচ্চতায় তুললে আপনার কৃত কাজটা ওজন ইন্টু যে উচ্চতায় তুলছেন সেটা, এই যে এইচ, ভর কেন্দ্রটা বস্তুটার মাঝেই যেহেতু কাজ করে, দুই ক্ষেত্রেই এটা নালিফাই হয়ে যাচ্ছে। তাহলে কৃত কাজ হচ্ছে ওজন ইন্টু যে উচ্চতায় তোলা হয়েছে, শেষ। ওকে, নেক্সট সিনারিতে যাই। লাঠি বা দণ্ডকে শোয়ানো অবস্থা হতে উলম্বতে রাখতে কৃত কাজ। সো একটা লাঠি বা দণ্ড, ধরেন এটা একটা লাঠি, এই লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে এল, এটা একটা বেশ সরু লাঠি, এল দৈর্ঘ্যের সরু লাঠি, ভর এম। তাহলে সরু লাঠি, ভর এম, দৈর্ঘ্য এল। তাহলে এটাকে যদি শোয়ানো অবস্থা থেকে আমরা উলম্ব করি, শোয়ানো অবস্থায় ভরকেন্দ্র ছিল মাটিতে, উলম্ব করলে ভরকেন্দ্র চলে যাচ্ছে কোথায়, ঠিক মাঝখানে। কত উচ্চতায়, ভরকেন্দ্র চলে যাচ্ছে এইচ সমান L/2 উচ্চতায়। তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ওজন এমজি ইন্টু আমাদের এইচ, আর এইচ সমান L/2, এমজি ইন্টু L/2। সো এটা হচ্ছে লাঠি বা দণ্ডকে শোয়ানো অবস্থা হতে উলম্ব করে রাখতে কৃত কাজ কত হবে। একটা ছোট্ট এক্সাম্পল দেখে ফেলি। ধরুন আপনার কাছে একটা লাঠি বা দণ্ড আছে। সো আমি কোশ্চেনটা যদি জেনারেট করি, সেটা হচ্ছে 10 কিলোগ্রাম ভরের 2 মিটার দৈর্ঘ্যের
লাঠি উলম্ব করতে মাটিতে শোয়ানো হতে, মাটিতে শোয়ানো অবস্থা হতে। কৃতকাজ কত? তাহলে 10 কিলোগ্রাম ভরের 2 মিটার দৈর্ঘ্যের লাঠি, সেটাকে আমরা অ্যাকচুয়ালি মাটিতে শোয়ানো অবস্থা থেকে উলম্ব করতে কৃতকাজ W সমান mg ইন্টু এইচ, কিন্তু এইচটা অ্যাকচুয়ালি কত এখানে L/2। তাহলে m কত? m হচ্ছে 10 কিলোগ্রাম, g কত? 9.8, L/2, L হচ্ছে 2 মিটার, তাহলে L হচ্ছে 2 মিটার, 2/2 1, 10 ইন্টু 9.8, তাহলে কত নিউটন হয়ে যাবে, কত জুল হবে? 98 জুল হবে আমাদের। তাহলে এই দণ্ডটাকে উলম্ব করতে কৃত কাজ। ওকে, আসেন নেক্সট আগাই। লাঠি বা দণ্ডকে শোয়ানো অবস্থা হতে কাত করে রাখতে কৃত কাজ। সো শোয়ানো ছিল, শোয়ানো থেকে আমরা কি করব? কাত করব। সো ধরেন একটা লাঠি বা দণ্ড নেই, লাঠি বা দণ্ডটা আমার এখানে মাটিতে শোয়ানো ছিল। সো একটা লাঠি বা দণ্ড ধরেন এরকম শোয়ানো ছিল, এটাকে শোয়ানো অবস্থা থেকে আমরা কাত করব। তাহলে যখন আমরা এই লাঠি বা দণ্ডটাকে শোয়ানো অবস্থা থেকে কাত করতে যাব, এইভাবে ধরেন কাত করে রাখলাম, তাহলে কৃতকাজ কত? এখন দেখেন কৃতকাজ মানে কি? ওজন ইন্টু ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্রের সরণ। ওয়াই অক্ষে আগে ভরকেন্দ্রটা ছিল এইখানে, মাটিতে ছিল, এখন ওয়াই অক্ষে ভরকেন্দ্রটা হয়ে গেছে এইটা। তাহলে যদি আমার লাঠিটাকে আমি এইভাবে ধরেন কোনো একটা দেয়ালে হেলান দিলাম, এই দেয়ালের উচ্চতাটা ধরেন এইচ উচ্চতার দেয়াল, তাহলে ভরকেন্দ্রটা কত উচ্চতায় উঠছে? এটুকু হবে h/2। কারণ দেখেন একটা সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের মধ্যবিন্দু থেকে যদি লম্ব টানা হয়, তাহলে এই যে লম্বটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, বাচ্চাবেলায় পড়ে আসছেন। তাহলে লাঠির ভর যদি হয় m, এইখানে কৃতকাজ W = mg h/2। সো এখানে কিন্তু এইচটা লাঠির দৈর্ঘ্য না, মাইন্ড ইট, লাঠির দৈর্ঘ্যটা এইখানে কৃতকাজের সাথে সম্পর্কিতই না, এখানে কত উচ্চতায় লাঠিটাকে হেলানো দেওয়া হয়েছে সেটা ইস্যু। তাহলে এখানে এইচ হচ্ছে দেয়ালের উচ্চতা, যে দেয়ালে লাঠিটাকে হেলানো দিবেন। ওকে, নেক্সট আসি, আয়তাকার ঘনবস্তুকে শোয়ানো অবস্থা থেকে উলম্ব করা। একটু আগে যে টেবিলের উপরে তুলছিলাম, আয়তাকার ঘনবস্তু যেভাবে ছিল সেভাবেই তুলে ফেলছি, এখন হচ্ছে তাকে শোয়ানো অবস্থা থেকে উলম্ব করব। এই উলম্ব দুই ভাবে করা যায়। এক, দৈর্ঘ্য বরাবর উলম্ব করা, আর দুই, প্রস্থ বরাবর উলম্ব করা। আপনি চাইলে দৈর্ঘ্য বরাবর উলম্ব করতে পারেন, প্রস্থ বরাবর উলম্ব করতে পারেন, দুটো সিনারিও আমি আপনাদেরকে দেখিয়ে রাখবো। তাহলে চলেন একটা আয়তাকার ঘনবস্তু নেই, ধরুন এখানে একটা আয়তাকার ঘনবস্তু আমি আঁকি। এটা আমাদের একটা আয়তাকার ঘনবস্তু, যার দৈর্ঘ্য হচ্ছে L, প্রস্থ হচ্ছে এখানে ব্রেডথ B, আর পুরুত্ব হচ্ছে T। ব্রেডথ, এটা হচ্ছে ব্রেডথ B এবং পুরুত্ব T। তাহলে ওয়াই অক্ষ বরাবর শুরুতে যে ভরকেন্দ্রটা আছে, সেই ভরকেন্দ্র আছে তার পুরুত্বের ঠিক মাঝখানে, তার মানে ওয়াই অক্ষ বরাবর ভরকেন্দ্র শুরুতে আছে T/2 উচ্চতায়। এখন এটাকে আমরা দৈর্ঘ্য বরাবর উলম্ব করব। সো দৈর্ঘ্য বরাবর উলম্ব করা মানে এই যে ঘন বস্তুটা আছে, এটার দৈর্ঘ্যটা এখন এইভাবে লম্বভাবে থাকবে। তাহলে গল্পটা এই রকম। আমাদের গল্পটা এখন এরকম হবে, ঘন বস্তুটার দৈর্ঘ্য এভাবে উলম্বভাবে থাকবে, তাহলে আমাদের ঘনবস্তুর এই যে ভর কেন্দ্রটা দৈর্ঘ্যের ঠিক অর্ধেকে কিন্তু চলে গেল।
তাহলে ঘনবস্তুর যে ভর কেন্দ্রটা চূড়ান্ত ভর কেন্দ্র সেটা ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্রটা আছে L/2 উচ্চতায়। তাহলে এই বস্তুটার ভর যদি হয় m, কৃতকাজ W = ওজন mg ইন্টু কোন অক্ষে ভর কেন্দ্রের সরণ ওয়াই অক্ষে, শেষ ভর কেন্দ্র কোথায় L/2 তে, আদি ভর কেন্দ্র কোথায় T/2 তে। তাহলে এই যে ওজন ইন্টু ওয়াই অক্ষ বরাবর ভর কেন্দ্রের সরণ। আর যদি আমরা প্রস্থ বরাবর উলম্ব করি তাহলে উলম্ব করে রাখবো বস্তুটাকে এইভাবে, প্রস্থটা এখন উলম্ব বরাবর থাকবে। তাহলে প্রস্থ যদি উলম্ব বরাবর থাকে ভর কেন্দ্র থাকবে প্রস্থের ঠিক মাঝখানে। তাহলে প্রস্থের মাঝখানে ভর কেন্দ্র চলে গেলে ভর কেন্দ্র এখন আছে B/2 উচ্চতায়। কৃতকাজ W = ওজন mg ইন্টু শেষ ভর কেন্দ্র B/2 মাইনাস আদি ভর কেন্দ্র T/2। এইভাবে অ্যাকচুয়ালি আয়তাকার ঘনবস্তুকে যদি আমরা শোয়ানো অবস্থা থেকে উলম্ব করি কৃতকাজ বের করতে পারি। এখন তো বোর্ড পরীক্ষায় উলম্ব না কাত করা দিয়ে দেয়। চলেন আমরা বোর্ড পরীক্ষার ম্যাথও করব, ওইখানে কাত করলে কি হয় সেটা দেখব। এইবার আমি আগে সিনারিওগুলো আপনাদের বলে নিচ্ছি, কারণ এই সিনারিওগুলো থেকে এই ম্যাথ আসবে। অনেকগুলি ব্লককে একসাথে করে স্তম্ভ তৈরি করা, মানে আপনার অনেকগুলা ব্লক মাটিতে শোয়ানো আছে, এই ব্লকগুলোকে এক করে স্তম্ভ তৈরি করবেন। তাহলে এটা হচ্ছে আপনার ব্লক নাম্বার 1, ব্লক নাম্বার 2, ব্লক নাম্বার 3, ব্লক নাম্বার 4। আমি 4টা দিয়ে বুঝাই। কয়টা ব্লক আছে? 4টা ব্লক। কোথায় আছে? মাটিতে আছে। তাহলে এই 4টা ব্লক কোথায় আছে আমাদের? এই 4টা ব্লক হয়তোবা মাটিতে এইভাবে বসানো আছে। 4টা ব্লক মাটিতে বসানো। আমরা এখন একটার উপরে আরেকটা ব্লক বসাবো। তাহলে ব্লকগুলোকে আমরা চিহ্নিত করি। এই ব্লকটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। প্রতিটা ব্লকের উচ্চতা সেম, প্রত্যেকটা ব্লকের উচ্চতা h, এটার উচ্চতা h, এটার উচ্চতা h, এটার উচ্চতা h, এটার উচ্চতা h। এখন 1-এর উপরে কে বসবে? 1-এর উপরে 2 বসবে। তাহলে চলেন একটা একটা করে বসাই। প্রথমে 1, 1-এর উপরে 2, 2-এর উপরে 3। আচ্ছা এখানে একটু নিচে টেনে নামাইতে হবে জিনিসগুলাকে, না হলে হবে না। 4টা এখানে আটবে না, আমি একটু ডান পাশে চলে যাই। আমরা একটার উপরে আরেকটাকে যখন বসাবো শুরুতে 1-এর উপরে কি বসবে? 1-এর উপরে 2 বসবে। তাহলে এইখানে আমরা বসাবো 1-এর উপরে 2 বসাই। প্রথমে 1 বসাই। দেখেন তো 1-এর ভর কেন্দ্র যেখানে আছে সেখানেই আছে, 1-এর ভর কেন্দ্রের কোনো পরিবর্তন হয় নাই, এটা 1। তাহলে 1-এর জন্য কৃত কাজ কত? 1-এর জন্য কৃত কাজ W = প্রত্যেকটা ভর সমান, প্রত্যেকটার ভর m করে, m m m m। তাহলে প্রথম যে বস্তু এই 1-এর জন্য কৃত কাজটা W1 প্লাস 2-এর জন্য কৃত কাজটা W2, 3-এর জন্য কৃত কাজ W3, 4-এর জন্য কৃত কাজ কত? W4 লিখলাম। এখন 1-এর জন্য ওজন mg, ভর কেন্দ্রের কোনো সরণ হয়নি, 0। 1-এর ভর কেন্দ্র যেখানে ছিল সেখানেই রয়ে গেছে ওয়াই অক্ষে। 2-এর ভর কেন্দ্রটা 1-এর উপরে 2 উঠে গেছে। তাহলে আমাদের 2-এর যে ভর কেন্দ্রটা সেটা কিন্তু সরে গেছে। তাহলে 2-এর ভর কেন্দ্রের সরণ হয়েছে এখানে h। তাহলে 2-এর জন্য কৃত কাজ হবে ওজন mg ইন্টু h। 3-এর যে ভর কেন্দ্র আছে সেটা সরে যাবে 2h পরিমাণ। তাহলে 3-এর ভর কেন্দ্র সেটা সরে যাচ্ছে কত পরিমাণ? h প্লাস h, 2h পরিমাণ। তাহলে 3-এর জন্য ভর কেন্দ্রের সরণ mg ইন্টু 2h। এবার আসি 4-এর জন্য ভর কেন্দ্রের সরণ কত হবে? আমাদের 4-এর জন্য ভর কেন্দ্রের সরণ হবে mg ইন্টু 3h প্লাস mg ইন্টু, দেখেন 4 উঠে গেছে এইখানে, এটা 4। তাহলে 4-এর ভর কেন্দ্র 3h উচ্চতায় উঠে গেল। তাহলে mg ইন্টু 3h। তাহলে কৃত কাজ mg ইন্টু 0 প্লাস h প্লাস 2h প্লাস 3h, টোটাল 6mgh হচ্ছে কৃত কাজ। তাহলে একটার উপর আর একটা যদি আমরা এইভাবে ব্লক বসিয়ে স্তম্ভ তৈরি করি তাহলে কৃত কাজ এইটা আসে। এখন আমরা সূত্রটাকে যদি এইভাবে বলি যে n সংখ্যক ব্লক একটির উপর আরেকটি বসিয়ে স্তম্ভ তৈরিতে কৃত কাজ, n সংখ্যক ব্লক m ভরের
এইচ উচ্চতার ব্লক একটির উপর আরেকটি বসিয়ে স্তম্ভ তৈরিতে কৃত কাজ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু mg, শুরুটা 0 প্লাস h প্লাস 2h প্লাস 3h, শেষটা n-তম যে ব্লকটা হবে সেটার জন্য n-1h। একটু খেয়াল করেন, এখানে আমরা 4টা ব্লক নিয়ে কাজ করেছিলাম, 0h 2h 3h, চতুর্থ ব্লকের জন্য 3h ছিল, তাহলে n-তম ব্লকের জন্য n-1h। তাহলে mgh-টা যদি আমরা কমন নেই, কমন নিলে এইখানে 1 প্লাস 2 প্লাস 3 এইভাবে শেষ হবে, শেষ পদটা হচ্ছে n-1। তাহলে 1 থেকে n-1 পর্যন্ত যোগফল যদি আমরা করি n-1 ইন্টু n/2, এটা হচ্ছে আমাদের n সংখ্যক ব্লক একটার উপর আরেকটা তুলে স্তম্ভ তৈরিতে কৃত কাজ। একটু দেখেন, যদি 4 হয়, n এর ভ্যালু 4, 4 ইন্টু 3 12/2 6, 6 mgh কিন্তু আসে। তাহলে সূত্রটাকে আলাদাভাবে যদি লিখে রাখতে চাই, W ইকুয়ালস টু mgh ইন্টু n ইন্টু n-1/2, এই সূত্রটা আমরা ডিরেক্টলি ফর্মুলা আকারে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবো পরীক্ষায়। সো আমরা পেরেশান না হয়ে এই সূত্রটা ব্যবহার করে দেব পরীক্ষায়। এই না, সূত্রটা রয়ে গেল। ওকে, তাহলে অনেকগুলি ব্লককে একটার উপর আরেকটা তুলে স্তম্ভ তৈরিতে কৃতকাজ হয়ে গেল। নেক্সট যে আলোচনা করব সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুকে শোয়ানো অবস্থা হতে কাত করে রাখতে কৃতকাজ। একটা আয়তাকার ঘনবস্তু শোয়ানো ছিল, শোয়ানো অবস্থা থেকে আমরা কাত করব। তাহলে শোয়ানো অবস্থায় যখন আছে ঘনবস্তুটা ধরেন এইভাবে শোয়ানো অবস্থায় আছে, তাহলে শোয়ানো অবস্থায় তার ভর কেন্দ্র y অক্ষ বরাবর আছে পুরুত্বের মাঝখানে t/2। পুরুত্ব যদি হয় t, তাহলে ভর কেন্দ্র আছে t/2 এই অবস্থানে। এখন কাত করা মানে অ্যাকচুয়ালি কি? কাত করা মানে হচ্ছে, আমরা আগে একটু গ্রাউন্ড বা ভূমিটা আঁকি, এটা গ্রাউন্ড বা ভূমি। সো এই গ্রাউন্ড বা ভূমির সাথে বস্তুটাকে অ্যাকচুয়ালি আমরা কাত করে রাখতেছি, মানে হচ্ছে গল্পটা এই যে কাত করে রাখছি, হয়তো ওইদিকে কোনো একটা সাপোর্ট আছে, সাপোর্টের সঙ্গে আমরা কাত করে রাখতে পারি। তাহলে বস্তুটাকে হয়তোবা কোনো একটা সাপোর্ট এইদিকে দিয়ে সাপোর্টটার সাথে আমরা এটাকে কাত করে রেখে দিলাম, যে ধরেন এখানে কোনো একটা জায়গায় একটা সাপোর্ট আছে। তাহলে এখন ভরকেন্দ্রটা, নতুন ভরকেন্দ্র যেটা, মানে নতুন ভরকেন্দ্র না, বস্তুর ভরকেন্দ্র কত উচ্চতায় উঠে গেছে সেটা এখনকার আমাদের বিবেচনার বিষয়। তাহলে ভরকেন্দ্রটা কত উচ্চতায় উঠে গেছে, এইখানে এই যে উচ্চতাটুকু, এইটা আমাদের বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের নতুন ভরকেন্দ্রের অবস্থান h। তাহলে কৃত কাজ W ইকুয়ালস টু, এটা যদি ভর হয় m, W ইকুয়ালস টু mg। ভরকেন্দ্র কই উঠে গেছে? h উচ্চতায়। ভরকেন্দ্র শুরুতে ছিল কত উচ্চতায়? t/2 উচ্চতায়। এখন চ্যালেঞ্জ তাহলে এই এইচটা বের করা। আমি গাণিতিকভাবে এইচ বের করতে শেখাবো। এইচ এর জন্য কোনো ফর্মুলা বা সূত্র আমি মুখস্থ করতে নিষেধ করি, কারণ এত ফর্মুলা মনে থাকবে না। আপনারা কনসেপ্টটা বুঝেন, এইচ আপনি বের করতে এখনই শিখে যাবেন, এইচ আপনি বের করতে শিখবেন ম্যাথে। তাহলে দেখেন, সিলেট বোর্ড 2022 সালের যে প্রশ্ন, এই প্রশ্নটা একটু পড়ি। প্রতিটি 0.125 কিউবিক মিটার আয়তনের এবং 250 কিলোগ্রাম ভরের 4টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। সো স্তম্ভ তৈরির ম্যাথ, 4টা ব্লককে। উদ্দীপকে বর্ণিত স্তম্ভের উপর হতে কোনো একটি বস্তুকে ফেলে দিলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? চমৎকার কোশ্চেন। 9-10-এর সঙ্গে একটা চমৎকার মিলবন্ধন আছে। সো 9-10-এর সাথে মিলবন্ধন কি? ওই বিভব শক্তি গতিশক্তির। তাহলে গ নাম্বারটা যদি চিন্তা করি, কয়টা ব্লক? 4টা ব্লক। প্রত্যেকটা ব্লকের আয়তন কত? 0.125 ঘনমিটার। তাহলে প্রতি ব্লকের আয়তন কিছু বলা না থাকলে এগুলা হচ্ছে ঘনক। প্রতি ব্লকের আয়তন
ইকুয়ালস টু 0.125 কিউবিক মিটার। তাহলে প্রতি ব্লকের উচ্চতা এইচ, তাহলে এটাকে কিউবিক রুট করি, জিনিসটা বোঝার চেষ্টা করেন। দেখেন একটা ঘনকের আয়তন কত, এ কিউব, তাহলে এখানে এইচ যদি উচ্চতা হয় আয়তন কত, এইচ কিউব, তাহলে এইচ কত, কিউবিক রুট 0.125 মিটার, যেটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে দেখবেন 0.5 মিটার চলে আসবে। তাহলে প্রত্যেকটা ব্লকের উচ্চতা হচ্ছে এইচ সমান 0.5 মিটার। এখন এরকম কয়টা ব্লক আপনি রাখছেন, 4টা ব্লক রাখছেন, এরকম আপনি ব্লক রাখছেন 1 2 3 4। তাহলে এই 4টা ব্লকের একদম শীর্ষ থেকে যদি একটা বস্তুকে আপনি ছেড়ে দেন, তার মানে আপনি কত উচ্চতা থেকে বস্তু ছাড়তেছেন, 4টা ব্লক উচ্চতা কত, 0.5 0.5 0.5 0.5, 4টা 0.5, তার মানে 2 মিটার উচ্চতা থেকে আপনি বস্তুটাকে ছাড়তেছেন। কত উচ্চতা থেকে বস্তু ছাড়তেছেন, 2 মিটার উচ্চতা থেকে বস্তুটাকে ছাড়তেছেন। প্রশ্ন করা হয়েছে যে আমার ভূমি হতে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে ধরে নেই ভূমি থেকে যে উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে h1, ভূমি থেকে h1 উচ্চতায় কি হবে, আমাদের গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। মনে করি ভূমি হতে h1 উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে দেখেন আমরা এইখানে যখন চিন্তা ভাবনা করতেছি ভূমি থেকে কত উচ্চতায়, h1 উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন 2 মিটার উচ্চতায় মোট শক্তি, 2 মিটার উচ্চতায় মোট শক্তি, আমরা শক্তির সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করব, ইকুয়ালস টু h1 উচ্চতায় মোট শক্তি। এখন একটা জিনিস খেয়াল করেন, 2 মিটার উচ্চতায় মোট শক্তি, আপনার বস্তুটার ভর, যে বস্তুটাকে আপনি ছেড়ে দিছেন, একটা বস্তুকে ফেলে দিলে বস্তুর ভর ধরলাম m, তাহলে 2 মিটার উচ্চতায় মোট শক্তি mg × 2। এখন h1 উচ্চতায় বস্তুটার দুইটা শক্তি আছে, বিভব শক্তি আর গতি শক্তি। তাহলে h1 উচ্চতায় তার বিভব শক্তি E পটেনশিয়াল এনার্জি অ্যাট h1 উচ্চতা প্লাস E কাইনেটিক এনার্জি অ্যাট h1 উচ্চতা। সো EPH1 এটা বুঝাচ্ছে h1 উচ্চতায় তার বিভব শক্তি, আর কে h1 বুঝাচ্ছে h1 উচ্চতায় তার গতি শক্তি। এখন দেখেন এখানে বলেই রাখা হয়েছে ভূমি হতে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে গতিশক্তি যদি বিভব শক্তির দ্বিগুণ হয়, এই যে কে h1 এটা হচ্ছে এইখানকার বিভব শক্তির দ্বিগুণ, তাহলে 2EPH1। তাহলে আমরা আলটিমেটলি যেটা লিখতে পারি mg × 2 ইকুয়ালস টু EPH1 প্লাস 2EPH1। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 2mg ইকুয়ালস টু 3mgH1। খেয়াল করেন ইপি সমান কি, পটেনশিয়াল এনার্জি mgh, তাহলে mgh মিলে 3mgh, তাহলে mg দুই পাশ থেকে কেটে দিলাম, তাহলে h1 ইকুয়ালস টু 2/3, h1 ইকুয়ালস টু 2/3 বা 0.667 মিটার। তার মানে ভূমি থেকে 0.667 মিটার উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তির সমান হবে। অনেকেই এখানে বেগ বের করে করেন, করা যাবে, যাবে না তা না, কিন্তু আমার খুবই টায়ার্ড লাগে। কেন বেগ বের করবো, আমি তো শক্তি দিয়েই পারতেছি, সোজা জিনিস তেনা পেঁচাতে ভাল লাগে না। মানে এই ম্যাথটা অনেকে করেন যেটা যে মুক্তভাবে পড়তেছে v² = 2gh করা যায়, আমি এইভাবে করতে বলি যে সব জায়গায় শক্তি সংরক্ষিত আছে। তাহলে 2 মিটার উচ্চতায় মোট শক্তি, যেটা পুরোপুরি বিভব শক্তি mg × 2, আর
এইচ1 উচ্চতায় মোট শক্তি, তাহলে এইচ1 উচ্চতায় একটা বিভব শক্তি আছে আর এইচ1 উচ্চতায় একটা গতিশক্তি আছে, কিন্তু বলেই দিছে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে গতিশক্তিটা বিভব শক্তির ডাবল, সেখান থেকে বিভব শক্তি mgh করলে এইচ এর মান চলে আসে, একদম সোজা, ইভেন দেখেন ক্যালকুলেটরে লাগলো না। ওকে, ঘ নাম্বার হচ্ছে স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে, এই যে দেখেন স্তম্ভ একটা ঘনবস্তু, এটাকে 30 ডিগ্রি কোণে আনত করব। এই আনত করতে কাজ ও উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দাও। মানে হচ্ছে প্রথমে 4টা ব্লক দিয়ে স্তম্ভ তৈরি করা হয়েছিল, সেটার জন্য কৃত কাজ কত, আর হচ্ছে 30 ডিগ্রি কোণে যে আপনার আনত করা হয়েছে সেটার জন্য কৃত কাজ কত, এই দুইটা কৃত কাজের অনুপাত বা এই দুইটা কৃত কাজের তুলনা করতে বলা হয়েছে। তাহলে চলেন আমরা এখন এই দুইটা কৃত কাজের অনুপাত বা আমরা এই দুইটা কৃত কাজ এর মধ্যে সম্পর্কটাগুলো দেখি। ওকে, এখন আপনার স্তম্ভটাকে আপনি অ্যাকচুয়ালি কি করবেন, 30 ডিগ্রি কোণে আনত করবেন। স্তম্ভটার উচ্চতা কত ছিল, 2 মিটার। তাহলে স্তম্ভের উচ্চতা যদি 2 মিটার থাকে, 2 মিটার উচ্চতার একটা স্তম্ভকে আপনি 30 ডিগ্রি কোণে আনত করতেছেন। এইখানে যে স্তম্ভটা আছে এই স্তম্ভটা আঁকি, সেটাকে এখন কত ডিগ্রি কোণে আনত করা হচ্ছে, 30 ডিগ্রি কোণে স্তম্ভটাকে আনত করতেছেন। এই যে গল্পটা এটা। তাহলে এখন স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে কাজ ও উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরিতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দিতে বলা হয়েছে। তাহলে 30 ডিগ্রি কোণে যদি আনত করি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখন দেখি কি কি জিনিসপত্র আমাদের জানা আছে, যে সকল রাশি আমাদের জানা আছে সেগুলো আমরা একটু দেখি। এই যে স্তম্ভটা আছে, এই স্তম্ভের এইখানে যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কিন্তু হচ্ছে আমাদের 2 মিটার, এটা 2 মিটার, 0.5 0.5 0.5 0.5। এইখানে যে তার পুরুত্ব, এটা হচ্ছে 0.5 মিটার, পুরুত্বটা হচ্ছে 0.5 মিটার। আমাকে বের করতে হবে এই উচ্চতাটা, এই উচ্চতা বের করা আমাদের উদ্দেশ্য। তাহলে এটাকে যদি আমি ও বিন্দু বলি, ও বিন্দু থেকে এই দিক বরাবর যদি একটা রেখা টানি, ও বিন্দু থেকে সোজা এই দিকে রেখা টানলে এটা এখানে এসে পৌঁছায়। এখন এটা যদি 30 ডিগ্রি হয়, ভিতরের এই কোণটাও কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন দেখেন আমার এটা যদি 0.5 মিটার হয়, এই জায়গার উচ্চতাটা 0.25 মিটার। এখন ওটা এ, এটাকে বলি এ ও, এটাকে বলি এ, এটাকে বলি বি, এটাকে বলি সি, এটাকে বলি ডি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে ওডিটা বের করা, মানে কত উচ্চতায় ভরকেন্দ্র চলে গেছে সেটা বের করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে ওডি যদি আমরা এখানে বের করতে চাই, সেক্ষেত্রে একটু দেখেন, আমরা বের করতে চাই কি ওডি। শুরুতে আমাদের অ্যাকচুয়ালি এই যে ঘন বস্তুটা ছিল, স্তম্ভটা ছিল, শুরুতে স্তম্ভটা ছিল কিন্তু মাটিতে। তাহলে মাটিতে তার ভরকেন্দ্র ছিল কত উচ্চতায়, মাটিতে তার ভরকেন্দ্র ছিল 0.25 মিটার উচ্চতায়, মাটিতে ভরকেন্দ্র ছিল 0.25 মিটার উচ্চতায়। তাহলে মাটিতে যদি ভরকেন্দ্রটা 0.25 মিটার উচ্চতায় থেকে থাকে, শেষে এসে ভরকেন্দ্রটা ওডি উচ্চতায় গেছে, এই ওডি উচ্চতাটা বের করতে হবে। তাহলে ওডি উচ্চতাটা বের আমরা কিভাবে করব, দেখেন আমার এখানে বিসিটা 0.25 মিটার জানা আছে, ওবি যে দৈর্ঘ্যটা আছে, এই ওবি দৈর্ঘ্যটা কত বলেন তো, এই পুরোটা 2 মিটার হলে ওবি দৈর্ঘ্যটা, এই যে দৈর্ঘ্যটা আছে এটা কি 1 মিটার হয়ে যায় না? ওবি দৈর্ঘ্যটা এখানে কত মিটার হবে, ওবি দৈর্ঘ্যটা হবে 1 মিটার। আমাদের ওবি দৈর্ঘ্যটুকু 1 মিটার, খুবই ছোট সরু হয়ে গেছে, একটু ভালো মতো প্রকাশ করে দেই। আপনার এটা হচ্ছে 1 মিটার, ওবি দৈর্ঘ্যটা 1 মিটার। হ্যাঁ সুন্দর, এখন বোঝা যাবে চমৎকারভাবে। ওকে, ওবি দৈর্ঘ্যটা 1 মিটার। এখন আমার দরকার এবি দৈর্ঘ্যটা। এবি দৈর্ঘ্যটা কিভাবে বের করব, ত্রিভুজ এবিসিতে আসি। ত্রিভুজ এবিসি অনুযায়ী, ত্রিভুজ এবিসি হতে এই এবিসি ত্রিভুজের বিসিটা আমরা জানি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, বিসিটা কোণের জন্য লম্ব আর এবিটা হচ্ছে ভূমি। তাহলে বিসি লম্ব ডিভাইডেড বাই ভূমি এবি, লম্ব বাই ভূমি মানে ট্যান থিটা, ট্যান 30 ডিগ্রি।
এখন বিসিটা কত, আমাদের বিসিটা 0.25 ডিভাইডেড বাই এবি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে এখান থেকে আমাদের এবি যেটা আসবে, এবিটা হবে 0.25 ইন্টু √3 মানে 1.732। তাহলে এবি যে দৈর্ঘ্যটা আছে, এবি দৈর্ঘ্যটা পেয়ে গেছি। 0.25 ইন্টু 1.732, এটা দিবে আমাদের 0.433। তাহলে এবি দৈর্ঘ্য 0.433 মিটার। তাহলে এখন যদি আপনি এবি দৈর্ঘ্য পান, এ ও এই পুরো দৈর্ঘ্যটা কত 1 মিটার প্লাস এবি, তাহলে এ ও যে দৈর্ঘ্যটা আছে, এ ও দৈর্ঘ্যটা এটা ইকুয়ালস টু এ বি প্লাস বিও। দেখেন এ ও দৈর্ঘ্যটা এ বি প্লাস বিও, তাহলে 0.433 আর 1.433 মিটার। তাহলে এই এ থেকে ও পর্যন্ত দূরত্বটা 1.433 মিটার। এখন ত্রিভুজ এ ও ডি হতে এওডি ত্রিভুজ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, দেখেন এই এওডি ত্রিভুজের এও এটা হচ্ছে আমাদের অতিভুজ, কোণ তো 30 ডিগ্রি আছে, ওডিটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। ওডি এটা হচ্ছে লম্ব, অতিভুজ ও এ ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি, যেটার মান হচ্ছে হাফ। তাহলে ওডি দূরত্বটা বের করব, ওডি সমান ও এ, ওয়ে কত, ওয়েটা বের হয়েছে এই যে এও, ওয়ে 1.433 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে ওডি যে দৈর্ঘ্যটা আমরা পাবো সেটা হচ্ছে 1.433 ইন্টু হাফ, 1.433 ইন্টু 0.5, যেটা হবে 0.7165 মিটার। তাহলে দেখেন চূড়ান্ত ভরকেন্দ্র কত উচ্চতায় উঠে গেছে, 0.7165 মিটার উচ্চতায় উঠে গেছে। আদিতে ভরকেন্দ্র কত উচ্চতায় ছিল, 0.25 মিটার উচ্চতায় ছিল। তাহলে কৃত কাজটা কত হবে সেটা আমরা এখন বের করি। ওকে, চলেন তাহলে আমরা এখন কৃত কাজটা কত বের করে ফেলি। সো ডব্লিউ ইকুয়ালস টু কত সেটা যদি আমরা এখন বের করতে যাই, এখান থেকে ডব্লিউ ইকুয়ালস টু আমাদের এমজি ইন্টু শেষ ভরকেন্দ্র মাইনাস আদি ভরকেন্দ্র না। তাহলে এখানে চিত্রের ওই যে ডান পাশের অংশটুকু যদি আমরা দেখেই রাখি, ডব্লিউ ইকুয়ালস টু ওজন এমজি। এইখানে কিন্তু একটা ভুল হয়, ওজন কি একটা ব্লকের ওজন নাকি 4টা ব্লকের ওজন? 4টা ব্লক কিন্তু একসাথে দাঁড় করেছেন, তাহলে ওজন এখানে 4টা ব্লকের ওজন 4 mg। শেষ ভরকেন্দ্র কোথায়, 0.7165 মাইনাস আদি ভরকেন্দ্র কোথায়, 0.25 এত জুল। এটা একটা কমন মিস্টেক, সবাই এখানে 4 mgটা মাথায় রাখে না। আমাদের এখানে 4টা ব্লক আগে মাটিতে একসাথে জোড়া লাগায় কাজ করছেন, তাহলে 4টা ব্লক একসাথে জোড়া লাগালে ভর কয়জনের নিতে হবে, 4 জনের ভর নিতে হবে। সেই কারণে 4 mg। এম কত, 250 কেজি, এম হচ্ছে 250 কেজি, 4 ইন্টু 250 ইন্টু জি হচ্ছে 9.8, আর এখানে 0.7165 মাইনাস 0.25, তাহলে 0.7165 মাইনাস 0.25 এটা দিবে 0.4665। তাহলে আমাদের 1000 ইন্টু 9.8, 1000 ইন্টু 9.8 ইন্টু 0.4665 এটা দিবে 4571.7 জুল। এটা হচ্ছে যদি 30 ডিগ্রি কোণে কাজ করতে যাই সেক্ষেত্রে যে কৃতকাজ সেটা। এখন যদি আমরা একেবারে উলম্ব করে রাখতে চাই চারটাকে একসাথে কি করব, উলম্ব করব। চারটাকে একত্রে উলম্ব করতে কৃতকাজ কত সেটা আমরা একটু দেখব। তাহলে চারটাকে একসাথে যদি উলম্ব করতে যাই আমরা অ্যাকচুয়ালি কৃতকাজ ডাব্লিউ যেটা পাবো, একটু আগে ফর্মুলা পড়েছিলাম, ফর্মুলায় চলে যাই। দেখেন আমি আপনাদেরকে একটার উপর আর একটা স্তম্ভ মানে হচ্ছে ব্লক তুলে স্তম্ভ তৈরিতে কৃতকাজ কত দেখিয়েছিলাম, দেখেন তো এই যে বক্স করা আছে, ডাব্লিউ ইকুয়ালস টু mgh n ইন্টু n মাইনাস 1/2। কয়টা ব্লক আছে এখানে, এখানে 4টা ব্লক আছে। তাহলে আমরা ফেরত যাই, আমরা এখন তাহলে ফেরত যাই যদি ম্যাথটায়, ডাব্লিউ ইকুয়ালস টু mgh n ইন্টু n মাইনাস 1/2, ওখানে তো n অলরেডি আছে, তাহলে m হবে একটারই ভর 250 কেজি, জি হচ্ছে 9.8, h হচ্ছে 0.5,
এন হচ্ছে কত 4, 4 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে হচ্ছে 6 ইন্টু 250 ইন্টু 9.8 ইন্টু 0.5। সো এটাকে ডাব্লু প্রাইম বলি, দুইটা কাজ তো এক না। 250 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 6, 7350 জুল। তাহলে অবশ্যই ডাব্লু প্রাইম ইজ গ্রেটার দ্যান ডাব্লু। তার মানে কাত করে রাখতে আপনার অত বেশি শক্তির ব্যয় হবে না, কিন্তু স্তম্ভটাকে সোজা করতে শক্তি বেশি ব্যয় হবে। সো এই ছিল তাহলে আমাদের ভরকেন্দ্রের সরণ সংক্রান্ত কৃতকাজের একটা বড় অংশের আলোচনা। ওকে, এখন আমরা যেটা করব আজকের লেকচারের শেষ অংশটায়, সেটা হচ্ছে কুয়া থেকে পানি তোলা সংক্রান্ত কৃতকাজের হিসাব নিকাশ করব। তো এইখানে আমি কিছু জিনিসপত্র একটু ডিফারেন্টলি বলি সবাইকে। আমি আসলে গড় সরণ দিয়ে ম্যাথগুলা করাই না, আমি করাই ভরকেন্দ্রের সরণ দিয়ে। সো একটু লেখাগুলা পড়ি, দেখেন। কুয়া হতে যখন পানি তুলতেছি, কৃতকাজ হচ্ছে তুলে ফেলা পানির ওজন ইন্টু ভরকেন্দ্রের সরণ। আমি যেটুকু পানি তুলতেছি তার ওজনকে ওই পানির ভরকেন্দ্রের সরণ দিয়ে গুণ করলে আমি কৃতকাজ পাবো। কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। ধরেন একটা কুয়া কোথাও আছে, এখানে একটা কুয়া আছে, সো আমার এখানে একটা কুয়া আঁকি আমরা আগে। সো ধরেন এখানে একটা কুয়া আছে, এটা একটা কুয়া। এই কুয়ার মধ্যে পানি আছে, কুয়ার মধ্যে পানি আছে, ধরেন কুয়ার মধ্যে পানি আছে। এখন কুয়া থেকে যখন পানি তুলব, কি তুলতেছি? পানি তুলতেছি। তাহলে যাকে তুলতেছি তার ভরকেন্দ্রের সরণ বিবেচনা করব, এক। 2 নাম্বার, পানি তো একটা তরল পদার্থ, এ কি কোথাও যে উচ্চতা তৈরি করে? জমা হয়? জমা হয় না। তাহলে যে পানিটুকু তুলব, যদি শুধু পৃষ্ঠ পর্যন্ত পানি তুলি, তুলে ফেলা পানির শেষ ভরকেন্দ্র পৃষ্ঠে বিবেচনা করব। কুয়া হতে পানি পৃষ্ঠে তোলা হলে তুলে ফেলা পানির শেষ ভরকেন্দ্র কুয়ার পৃষ্ঠে বিবেচনা করা হয়। আমি কুয়ার ম্যাথ আপনাদেরকে 2 বার করাবো। আজকে আমি আপনাদেরকে জেনারেল কিছু ম্যাথ করাবো, আবার আমি কর্মদক্ষতা পড়ানোর পরে পাম্পের কর্মদক্ষতা রিলেটেড কিছু জিনিসপত্র দেখাবো। সো মাথায় রাখি যে কুয়া হতে পানিটা যদি শুধু পৃষ্ঠে তুলি, তাহলে এই যে ধরেন পানিটা এখান থেকে তোলা হয়েছে, এ কি পৃষ্ঠে চারপাশে ছড়ায় গেছে না? কুয়ার চারপাশে পানিগুলো ছড়িয়ে দিছি, তাহলে তুলে ফেলা পানির শেষ ভরকেন্দ্র কুয়ার পৃষ্ঠে বিবেচনা করা হয় যদি কুয়া হতে পানিটা শুধুমাত্র পৃষ্ঠে তোলা হয়। ওকে, ভালো কথা। এখন আসি, আমরা শুরু করব পানি পূর্ণ কুয়া পানি শূন্য করা দিয়ে, যে একটা পানি পূর্ণ কুয়া সম্পূর্ণরূপে পানি শূন্য করব। তাহলে যদি একটা পানি পূর্ণ কুয়া আমরা নেই, এটা একটা পানি পূর্ণ কুয়া ধরেন, এই পানি পূর্ণ কুয়া একদম সম্পূর্ণ পানিতে টইটুম্বুর, পানি ভর্তি, এখানে পানিতে ভর্তি। তাহলে কুয়াটা যদি পানিতে ভর্তি হয়ে থাকে, আমাদের একেবারে যে পানিটা আছে তার ভরকেন্দ্র আছে কোথায়? ঠিক মাঝখানে। ভরকেন্দ্র কোথায়? ঠিক মাঝখানে। এবার পানিটাকে আপনি সম্পূর্ণ পানি শূন্য যদি করেন, পানিটা উঠছে কোথায়? পৃষ্ঠে। তাহলে ভরকেন্দ্রের যে সরণ সেটা হচ্ছে কত? h/2। h যদি হয় গভীরতা, ভরকেন্দ্রের সরণ h/2। দেখেন আবারও বলতেছি, এখানে আপনারা গড় সরণ বিবেচনা করে অনেকে করেন, সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবসময় বলার চেষ্টা করি যে যাকে তুলতেছি তার ভরকেন্দ্রের সরণ বিবেচনা করব। কাকে তুলতেছি? এই পানিটুকু। তাহলে এই পানির আদি ভরকেন্দ্র কোথায়? ঠিক মাঝখানে। সব পানি তুলে ফেলছি, পুরা পানিটা কোথায় চলে গেছে? পৃষ্ঠে চলে গেছে। আর একটা চিত্র আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের, যে এইটা হচ্ছে কুয়াটা এখন পানি শূন্য।
তাহলে পানি শূন্য অবস্থায় পানিটা গ্যাসে কই, পানি শূন্য অবস্থায় পানিটা কি কুয়ার পৃষ্ঠে চলে আসছে না, পানিগুলা পৃষ্ঠে এসে জমা হয়েছে না, আপনি কুয়া থেকে পানি তুলে চারপাশে ছড়াই দিছেন, তাহলে শেষ ভরকেন্দ্র কোথায়, শেষ ভরকেন্দ্র এখানে, এটা হচ্ছে তুলে ফেলা পানির শেষ ভরকেন্দ্র। আর আদি ভরকেন্দ্র কোথায়, পুরো কুয়া যখন পানি পূর্ণ ঠিক মাঝখানে, এটা হচ্ছে আদি ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রের সরণ h/2, কৃতকাজ W = এই কুয়ার পানির ভর যদি m হয়, ওজন mg ইন্টু y অক্ষ বরাবর ভরকেন্দ্রের সরণ h/2। সো এটাই আপনারাও পড়ে আসছেন যে যদি পানিপূর্ণ কুয়া সম্পূর্ণ পানি শূন্য করতে হয়, W কৃতকাজ = ওজন mg ইন্টু h/2। ওকে, এবার পানিপূর্ণ কুয়া অর্ধেক পানি শূন্য করা। তাহলে আপনার কাছে একটা পানিপূর্ণ কুয়া ছিল, ধরেন এটা একটা পানিপূর্ণ কুয়া, এটাকে আপনি অর্ধেক পানি শূন্য করবেন। তাহলে দেখেন একটা পানিপূর্ণ কুয়া যদি অর্ধেক পানি শূন্য করেন, এখানে একটা পানিপূর্ণ কুয়া আছে, এই কুয়ার গভীরতা হচ্ছে h, তাহলে ভরকেন্দ্র আছে আমাদের এইখানে ঠিক মাঝখানে h/2, এখানে আছে ভরকেন্দ্র, ঠিক আছে। এখন আমি পানি কি পুরোটা পানি তুলবো নাকি উপরের অর্ধেক পানি তুলবো, আমি তুলবো উপরের অর্ধেক পানি। তাহলে উপরের অর্ধেক পানির ভরকেন্দ্র আছে কই, আমি তুলবো এখন উপরের অর্ধেক পানি, এইটার ভরকেন্দ্র আছে তারও অর্ধেকে। তাহলে এখন এইটা যদি h/2 হয়, তারও অর্ধেক কত হবে, h/4। তাহলে আমি পানি তুলতেছি কিন্তু এই অংশটুকু, কোন অংশটুকু, উপরের অর্ধেক পানি তুলতেছি। তাহলে উপরের অর্ধেক পানি যদি তুলে ফেলি, পৃষ্ঠে পানিটা চলে আসবে, ভরকেন্দ্র ছিল পৃষ্ঠ থেকে h/4 গভীরতায়, ভরকেন্দ্রের সরণ h/4। এবং এখানে পানি কি পুরোটা তুলতেছি না, অর্ধেক পানি তুলতেছি। তাহলে অর্ধেক পানির ভর কত হবে, m/2, অর্ধেক পানির ভর m/2। কৃতকাজ W = অর্ধেক পানি m/2 ইন্টু জি, ওজন ভরকেন্দ্রের সরণ কত হবে, h/4, তাহলে 1/8 mgh। এটা হচ্ছে আমাদের পানিপূর্ণ কুয়া অর্ধেক পানি শূন্য করা। এখন এই উপরের অর্ধেক পানি যদি ফেলে দেই, পানি আছে আর কতটুকু, নিচের অর্ধেকে। সো দেখেন অর্ধেক পানিপূর্ণ কুয়া পানি শূন্য করব, যে অর্ধেক পানিপূর্ণ ছিল এখন সেটাকে পানি শূন্য করে ফেলা হবে। তাহলে অর্ধেক পানিপূর্ণ কুয়ার পানি আছে কোন অর্ধেকে, নিচের অর্ধেকে। পানি আছে কোথায়, নিচের অর্ধেকে পানি আছে, তাহলে নিচের অর্ধেকে পানি আছে, পানিটা আছে হচ্ছে এই নিচের অর্ধেকে, তাহলে পানিটা আছে এই অর্ধেকটাই h/2। তাহলে যে পানিটুকু আছে তার ভরকেন্দ্র আছে এইখানে, তাহলে এই যে ভরকেন্দ্রটা এটা নিচ থেকে কত গভীরতাতে আছে, h/4। এবার এই পানিটাই আমি কোথায় তুলে ফেলবো, পৃষ্ঠে তুলে ফেলবো, তাহলে ভরকেন্দ্রের শেষ অবস্থানে এখানে যাবে। তাহলে এই যে উচ্চতাটুকু এটা কত, h - h/4, তাহলে h - h/4 মানে 3h/4। চলেন আমরা এটাকে একটু রিপিট করি, একটু বুঝাই। দেখেন আমার কুয়াটা অর্ধেক পানি পূর্ণ, তার মানে উপরের অর্ধেকে পানি নাই, নিচের অর্ধেকে পানি আছে। তাহলে এই নিচের অর্ধেকটা পানি তুলবো, নিচের অর্ধেক পানির ভরকেন্দ্র তারে অর্ধেকে না, তাহলে এই ভরকেন্দ্রটা একদম নিচ থেকে কত উচ্চতায় আছে, h/4 উচ্চতায় আছে। এখান থেকে একদম কুয়া শেষ পর্যন্ত কতটুকু ভরকেন্দ্রের সরণ হবে, টোটাল উচ্চতা h, আর এটুকু কত, h/4, তাহলে h - h/4 3h/4। তাহলে এখানে ভর কত পানির, এই পানিটুকুর ভর m/2, তাহলে কৃতকাজ W = m/2 g ইন্টু 3h/4, সুতরাং 3/8 mgh। গড় সরণ দিয়ে করা যায়, কিন্তু আমার ভালো লাগে না যে ডিরেক্টলি করে ফেলা যাচ্ছে, আবার গড় সরণ কেন বিবেচনা করব। যাই হোক, এই ছিল কুয়ার পানি ফাঁকা করা সংক্রান্ত কৃতকাজের যে হিসেব নিকাশগুলো। এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এইটা আমরা মাঝে মধ্যেই বুঝতে ভুল করি। পানি আপনি কেমনে তুলতেছেন ডাজন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত একই পরিমাণ পানি একই উচ্চতায় তুলতেছেন, প্রসেসের সাথে কৃতকাজের সম্পর্ক নেই। সো আপনি পাম্প দিয়ে পানি তোলেন, হাতের আজলা দিয়ে পানি তোলেন, বালতি ডুবায় পানি তোলেন, গ্লাস দিয়ে পানি তোলেন, কুয়ার মধ্যে পাইপ ঢুকায় পানি তোলেন, কৃতকাজ সেম হবে। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে, আচ্ছা পাইপ ঢুকানো হয়েছে, পাইপ তো একদম তলা থেকে পানি টানতেছে। জিনিসটা অ্যাকচুয়ালি তা না।
আমি একটু জাস্ট একটা চিত্র এঁকে দেই, তাহলে আপনারা বুঝে যাবেন গল্পটা আসলে ভরকেন্দ্রের সরণটাই সবসময় বিবেচ্য হয়। সো আপনি যখন এই কুয়া থেকে পানি তুলতেছেন, কুয়াতে ধরেন পানিটা আছে এই পর্যন্ত, কুয়াতে পানিটা আছে এই পর্যন্ত। এখন একটা পাইপ যদি প্রবেশ করান, পাইপের ভিতরটা কি ফাঁকা হয়ে থাকবে না পাইপের ভিতরে পানি থাকবে? এই যে এখানে যখন পাইপটা প্রবেশ করাচ্ছেন, এই পাইপটা, যাদের ভ্রান্ত ধারণা আছে এখান থেকে তো পানি ওঠে, জি নট। পাইপটা যে ঢুকাইছেন পাইপ তো ফাঁকা ছিল, তাহলে পাইপ ফাঁকা থাকলে পাইপের এই পর্যন্ত অ্যাকচুয়ালি পানি উঠে আসছে, পাইপের এই পুরোটা পানিপূর্ণ। সো পাইপ যখন টান দিবে পানিটাকে, সেখান থেকে টান দিবে। সো সব সময় আপনি বালতি দিয়ে তুললেও এখান থেকে টান দিতেছেন পানিটা। বালতি কি কুয়ার তলায় কেউ পাঠায় পানি তুলবে? বালতি তো জাস্ট পানির পৃষ্ঠ থেকেই পানিটা তুলবে। একইভাবে পাম্প লাগায় পাইপ দিয়ে তুললেও এই যে দেখেন পৃষ্ঠ থেকেই পানিটা উঠবে। সুতরাং সব সময় আপনার পাইপ দিয়ে পানি তোলেন আর বালতি দিয়ে পানি তোলেন, কৃতকাজ কি হবে? সমান হবে। ওকে, এখন আমরা এখানে কুয়া সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা দেখব। এটা হচ্ছে আপনার কুমিল্লা বোর্ড 2021 সালে আসা একটি কূপের গভীরতা এবং ব্যাসার্ধ যথাক্রমে 10 মিটার এবং 3.44 মিটার। ওকে, গভীরতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে গভীরতা এইচ হচ্ছে গভীরতা, এটা হচ্ছে 10 মিটার, ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে 3.44 মিটার। ওকে, ভালো কথা। প্রথমে বলছে একটা ইঞ্জিন 3 মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে। ইঞ্জিন কত মিনিটে কূপটিকে পানি শূন্য করতে পারে? 3 মিনিটে। পরে ইঞ্জিনটিকে 1200 কিলোগ্রাম ভরের একটি গাড়ির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হলো। ওকে, প্রথম কথা, কূপের ক্ষেত্রে ইঞ্জিন দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ, কৃতকাজ W সমান mgh/2। পানিপূর্ণ কুয়া, খেয়াল করেন, সে ইঞ্জিনটা 3 মিনিটে কূপটি পানি শূন্য করতে পারে। পানিপূর্ণ কুয়া পানি শূন্য করতে কৃতকাজ কত? W সমান mgh/2। এখন এম কত? ভর কত? এম হচ্ছে পানির ঘনত্ব রো ইন্টু কুয়ার আয়তন ভি। রো হচ্ছে 1000 আর ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। কুয়াটা একটা সিলিন্ডার, যেহেতু কুয়ার ব্যাসার্ধ এবং গভীরতা দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমরা 1000 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, ব্যাসার্ধ কত? 3.44 মিটার, 3.44 হোল স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে আমাদের এইখানে 10 মিটার। তাহলে এখান থেকে আমরা যে ভরটা আছে সেই ভরটা বের করে ফেলতে পারি। আমাদের এখানে যে ভরটা আছে সেই ভরটা হচ্ছে 1000 ইন্টু পাই ইন্টু 3.44 স্কোয়ার ইন্টু 10। ভরটা একটা বিশাল ভর হবে, 37,17,63.5 কিলোগ্রাম। এত ভরের পানি তুলতে হচ্ছে। তাহলে আমাদের এইখান থেকে mg ইন্টু h/2 যেটা আছে সেটা যদি বের করতে যাই, m কত হচ্ছে? m হচ্ছে 37,17,63.5 ইন্টু g হচ্ছে 9.8 আর h/2 10/2। তাহলে 10/2 করলে কত হয়? এখানে 5 হয়। তাহলে এত জুল। সুতরাং আমাদের তাহলে কৃত কাজটা কত হবে সেটা এখান থেকে বের করে ফেলি। 37,17,63.5 গুণন 9.8 গুণন 5। কৃত কাজটা আমরা 18.216 ইন্টু 10⁻6 জুল পাবো। তাহলে এই যে দেখেন কুয়া পানি শূন্য করলাম, সেক্ষেত্রে কৃত কাজ কত হবে বের হয়ে গেল। এই ছিল আমাদের তাহলে কুয়া থেকে পানি তোলা সংক্রান্ত কৃত কাজের একেবারে বেসিক হিসাব নিকাশ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাজশক্তি ক্ষমতার লেকচার 1টা। আপনারা তাহলে বাসায় জিনিসপত্রগুলো ভালো মতো পড়বেন, লিখে ফেলবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী লেকচারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।